আওয়ামী লীগ নেই, নৌকাও নেই, কিন্তু ভোট ভোট তো এখনো রয়েছে। বাংলাদেশে এমন এক নির্বাচন আসছে যেখানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটা নিষিদ্ধ দলের ভোট নিয়ে। 5 আগস্টের পর গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ আজ মাঠের বাইরে। শেখ হাসিনা নেই, শীর্ষ নেতৃত্ব নেই, দলীয় কাঠামো কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কিন্তু প্রশ্ন একটাই, বাংলাদেশে কোটি কোটি ভোটারের মধ্যে যারা এতদিন নৌকায় ভোট দিয়েছেন তারা কি হাওয়ায় মিলিয়ে গিয়েছেন, নাকি এই ভোটগুলোই এখন গোপনে ঠিক করে দেবে কে বসবে আসন্ন সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে মসনদে? এই ভোট নিয়ে আজ নীরবে লড়াই চলছে। বিএনপি, জামায়াত, এনসিপি, কারা পাবে আওয়ামী লীগের এই ভোট? এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ প্রাসঙ্গিক প্রসঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রতিদিনকার মতো সঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, দেখতে দেখতে ভোট চলে এলো, আর হাতে গোনা 30 দিন পরেই বাংলাদেশে গণতন্ত্রের এই মহা উৎসব শুরু হবে। প্রথমে বলো যে এই যে আজকের যে বিষয়, সেই বিষয়টি তোমার কাছে ঠিক কতটা প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে? দেখো, প্রাসঙ্গিক তো বটেই। কেন, দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশে যখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, আজকে মাসের 10ই জানুয়ারি, ঠিক 32 দিনের মাথায় নির্বাচন। এখন একটা পরিসংখ্যান বলছে যে 91 সালে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ ছিল 30.8%, 96-তে ছিল 37.44%, 2001-এ ছিল 40.13%, 2008-এ গিয়ে 48.04%। কিন্তু এখানে একটা প্রশ্ন এর পরে চলে আসলো, 2008-এর পরে 2025 বা 24-এর 5ই আগস্ট। বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগের ভোটার ছিল, আছে, থাকবে। কিন্তু ভোটারের আগেও যারা ভোট দিয়েছে আওয়ামী লীগকে, তারা তো বাংলাদেশের নাগরিক। তারা তো একটা সুচিন্তিত, সকলের অধিকার বজায় থাকবে, সংস্কার থাকবে, কোনো শোষণ থাকবে না, কোনো স্বৈরাচারী পরিবেশ থাকবে না, সেই ভেবে তো সে দেশের মানুষ ভোট দিয়েছিল। এখন যারা যারা ভোট দিয়েছে তারা কি প্রত্যেকেই আওয়ামী লীগের দলটা করে? তা তো না। ভোট কতটা দিয়েছে আর কতটা দিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে যখন প্রশ্ন, এটা নিয়ে যখন বিক্ষোভ, এটা নিয়ে যখন আন্দোলন, এটা নিয়ে যখন গণবিক্ষোভ, এটা নিয়ে যখন একটা সরকারের উৎখাত, তাহলে এখানে একটা প্রশ্ন আছে, ভোট দিয়ে দেওয়া হয়েছে না ভোট দিতে পারা গেছে? তো যারা এখন একটা সময় পরিসংখ্যান অনুযায়ী যারা আওয়ামী লীগের ভোটার রয়েছেন, তারা তো বাংলাদেশের নাগরিক। তারা তো আওয়ামী লীগকে সমর্থন করার আগে তার নিজের স্বার্থ দেখবে, তার নিজের অধিকারের কথা দেখবে। আমার অধিকারটা কতটা রক্ষিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে না রক্ষিত হচ্ছে। আমি তোমাকে একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর হয়তো তুমি একদম শেষ দিকে দেবে। প্রশ্নটি একটু নোট করে রাখো। আমরা সাধারণত আমরা যারা ভোট দিই কোনো রাজনৈতিক দলকে, অন্ধ ভেবে তো ভোট দিই না, তাই না? একেবারে কট্টর আমরা দেই হচ্ছে ম্যানিফেস্টো, উন্নয়নের যে শ্বেতপত্র কিংবা দিশা, বা পেছনের দিকে তাদের এই দলটি বা রাজনৈতিক মতাদর্শ কতটা দেশ গড়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করলো, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ উঠেছে কিনা, বা তারা দেশ বিরোধী কোনো চুক্তি করেছিল কিনা, কিংবা তাদের রাজনৈতিক মতাদর্শ আমাদের সঙ্গে বা ভোটারদের সঙ্গে ম্যাচ করে কিনা। তো তুমি কি মনে করছো যে এই যে ধরো যত শতাংশই হোক, তুমি যেটা বলতে চাইছো যে 1991 সালে 30%, 1996 সালে সেটা বেড়ে 37% হয়েছে, এবং 2001 সালে সেটা বেড়ে আরো 3% বেড়ে 40% হয়েছে, এবং অবশ্যই উল্লেখযোগ্যভাবে 8% বেড়ে গিয়েছে 2008 সালের নির্বাচন। এই যে পরপর 4টি নির্বাচনের কথা তুমি বললে বা আমি বললাম, সেগুলো অংশগ্রহণমূলক নির্বাচন, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল মতাদর্শ বা যে নির্বাচনগুলো সাধারণত বাংলাদেশের আপামর ভোটারদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, সেই গ্রহণযোগ্য নির্বাচনগুলোর ভোটের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের নিরিখেই তথ্য তুমি ধরে নিলাম। একেবারে শেষ অংশগ্রহণমূলক নির্বাচন 2008 সালে 48% ভোট ছিল আওয়ামী লীগের। এই 48% ভোটার 2026-এ কেন আওয়ামী লীগকে ভোট দেবে? কারণ আওয়ামী লীগ 2008-এর পর থেকে 2026 অর্থাৎ 2024-এর 5 আগস্টের মধ্যে তারা এমন কি ভালো কাজ করেছে, এমন কি করেছে বাংলাদেশে, যে এই 48% ভোটই তাদের একেবারে ভোট ব্যাংক হিসেবে একদম সংরক্ষিত থাকবে? সেখান থেকে কি কমবে না? বা তারা কি একেবারে অন্ধ ভোটার আওয়ামী লীগকেই ভোট দিত?
আমার এই প্রশ্ন তোমার কাছে থাকবে। এবার আসি, দেখো ভোট রিলেটেডই এই প্রশ্ন, প্রাসঙ্গিক প্রসঙ্গ। দেখো অনেকেই বলছিলেন যে আজকে যখন তুমি আমরা আলোচনা করছিলাম, সকালেই সম্ভবত আমরা যখন আলোচনা করছিলাম যে ভোটের বাদ্যি বেজে গেল, অনেকেই বলছিলেন যে ভোট হবে না, ডক্টর ইউনূস ক্ষমতায় বসে আর ভোট করবেন না, তিনি বিদেশের বিভিন্ন দেশে পারপাস সার্ভ করছেন। কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ভোট ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই হবে এবং আলটিমেট কিন্তু ভোটের জন্য বাংলাদেশ প্রস্তুত। এই জায়গায় দাঁড়িয়ে তোমার মধ্যে কি আর কোনো শঙ্কা আছে কিনা? দেখো, ভোটের ব্যাপারে, ভোট যে নির্বাচন অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি, অশান্তির বাতাবরণ কম বেশি থাকবে, কিন্তু বিষয়টা সার্বিকভাবে তো নির্বাচনটা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মানুষও চাইছেন যে নির্বাচনটা হোক, রাজনৈতিক দলেরা তো চাইছেনই। এইবার এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক বাকবিতণ্ডা থাকবে, বিভিন্ন পরিস্থিতিকে কেউ একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। সেদিক থেকে অন্তর্বর্তী সরকার এবং জাতীয় নির্বাচন কমিশন বিষয়টি এই যখন নির্বাচন ঘোষণা হয়ে যায় বা তখন তো একটা খুব কড়া সিদ্ধান্তের প্রশ্ন এসে যায়, সেটা জাতীয় নির্বাচন কমিশন সেটা কন্ট্রোল করে। সেটা আমাদের দেশেও একই বিষয়। নির্বাচন হবে, কিন্তু নির্বাচনকে সদর্থক দিকে নিয়ে যেতে গেলে আরেকটু সতর্ক থাকতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে, সরকারকে, নির্বাচন কমিশনকে এবং রাজনৈতিক দলগুলো, যে যুদ্ধে, যে পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন হতে যাচ্ছে, সেই সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্বাচনটাই একমাত্র সামনের দিকে হাতিয়ার হতে পারে দেশের মানুষের কাছে। তো সেই দিকে নিয়ে আমার এমনি আলাদা করে আর কোনো সংশয় নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, সেইগুলোকে মোকাবিলা করতে হবে এবং মানুষকে সতর্ক থাকতে হবে। কোনো রকম কোনো প্ররোচনায় পা দেওয়াই না দেওয়াই ভালো, এটাই বলতে পারি। কিন্তু নির্বাচন আশা করি বাংলাদেশে সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে এবং এই বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, পৃথিবীর বিভিন্ন দেশ সকলেই নজর রাখছে। কেননা একটা সরকার উৎখাত হয়ে গেছে একটা গণবিক্ষোভের জেরে। পর্যবেক্ষকও পাঠানো হবে এবং ইতিমধ্যেই তুমি জানো ইউরোপীয় ইউনিয়ন সহ আরো যারা ওয়াচ করছে এই বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা, সেখান থেকেও পর্যবেক্ষক দল পাঠানো হবে। কিন্তু তোমাকে আরেকটা প্রশ্ন করব, ভারতের দিক থেকে কোনো পর্যবেক্ষক দল পাঠানোর খবর তোমার কাছে আছে কিনা? একদম শেষ দিকে তুমি এই প্রশ্নের উত্তরগুলো দেবে। এবার প্রাসঙ্গিক প্রসঙ্গে ফিরছি। হাসিনার দল মাঠে নেই, কিন্তু ভোট এখনো রাজনীতির কেন্দ্রে। 5 আগস্ট 2024 এই একটা তারিখই বাংলাদেশের ক্ষমতার মানচিত্রটা বদলে দিয়েছে পরমাশিস। আওয়ামী লীগ যে দল টানা 1.5 দশক দেশ শাসন করেছে, আজ সেই দলটি বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ, ছত্রভঙ্গ এবং কার্যত দৃশ্যত নেতৃত্বহীন। শেখ হাসিনা এখন পলাতক, শীর্ষ নেতারাও অনেকেই কারাগারে, তারাও অনেকেই পলাতক রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডে সাজাও হয়েছে শেখ হাসিনা। সব মিলিয়ে আওয়ামী লীগ এখন অতীত বলেই মনে করেন বাংলাদেশের একটি বড় সংখ্যক মানুষ। কিন্তু রাজনীতিতে সত্যিকার অর্থে অতীত বলে কিছু আছে? অতীত বলে কিছু নেই বলেই কিন্তু 17 বছর পর আবার বীরের বেশে বাংলাদেশে ফিরেছেন এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা তারেক রহমান। তারেক রহমানও একটা প্রেক্ষাপটের শিকার হয়ে বাংলাদেশ থেকে বাধ্য হয়েছিলেন চলে যেতে, কিন্তু তিনি আবার বীরের বেশে ফিরে এসেছেন। তো যেটি তারেক রহমানের ক্ষেত্রে আমরা দেখেছি, সেটি আওয়ামী লীগের ক্ষেত্রে তুমি সম্ভাবনা দেখছো কিনা? আবার 17 বছর পর বা 10 বছর পর বা 5 বছর পর আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিনা? দেখো, আমি তো গণৎকর নই, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, বাস্তবতা, পরিস্থিতি, সময়ের পট পরিবর্তন হয় না যে তা না। তার যৌক্তিক উদাহরণ 25শে ডিসেম্বর তারেক রহমানের ঢাকায় ফিরে আসা। 300 মিটারের সেই যে জনসভা, তাকে যে সংবর্ধিত করেছিল, তাকে যে গ্রহণ করা হলো, সেই দৃশ্য আমরা দেখেছি। একটা মানুষ চলে যায়, একটা মানুষ ফিরে আসে, এটা তো বাস্তবতা। যদিও অতীত ভবিষ্যতে, আগামীর ভবিষ্যতে আওয়ামী লীগ তারা আত্মসমালোচনা করে, আত্মশুদ্ধি করে সেই বার্তা যদি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে পারে, বাংলাদেশের মানুষের হৃদয়ে পৌঁছতে পারে, তাহলে ভবিষ্যৎ বলবে তাদের একটা পজিটিভ থিঙ্কিং এর কথা। কিন্তু সেই জায়গা তৈরি করতে হবে, সেটা এত তাড়াতাড়ি নয়, তো দ্রুততার সঙ্গে সম্ভব না। আরেকটা হচ্ছে নির্বাচনে যে ভোট, আওয়ামী লীগের ভোট, শোনো, মঞ্চে যারা থাকে তারা পলায়ন করেছে, যারা দর্শক আসনে থাকে তারা তো পলায়ন করেনি। তুমি, আওয়ামী লীগ বাংলাদেশে অনেক সার্বিক উন্নয়ন করেছে, কিন্তু সার্বিক উন্নয়নের পরেও কেন এত গণবিক্ষোভ? তুমি আমার অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা পাঠিয়ে দিলে, কিন্তু তুমি আমার সম্পর্কে সারা দুনিয়ায় বাজে রটনা করে বেড়াচ্ছ। আমি কি সেই টাকা আমার কাজে লাগবে? লাগবে না তো। আমি তো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছি। তো সার্বিক উন্নয়ন, সড়ক উন্নয়ন, যমুনা সেতু, সব ঠিক আছে, উন্নয়ন তো দরকার। উন্নয়ন কার জন্য করেছে? দেশের মানুষের জন্য করেছে। দেশের মানুষের, পদ্মা সেতু দেশের মানুষের জন্য করেছে, আর দেশের মানুষ তাকে মাথায় তুলে রাখবে।
কিন্তু এটা তো নয় তুমি দেশের মানুষের ভালো করতে গিয়ে তুমি গায়ের জোরে ভোট নিয়ে নেবে, বিরোধী দল ভোটে অংশ নিতে পারবে না, অংশগ্রহণমূলক ইলেকশন হবে না, এটা তো হতে পারে না। প্রত্যেকটা মানুষ আগে একদম নিজেকে ভালোবাসতে হবে, নিজের নিরাপত্তার কথা আমি যদি আমার নিজেকে নিরাপত্তা না দিতে পারি, আমি তোমাকে নিরাপত্তা দিতে পারবো? বেশ, যেটাকে অতীত ভবিষ্যতে যা হবে সেটা তো অবশ্যই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে এক দৃশ্য, কালকে আগামীকাল দৃশ্যপট পাল্টে যেতে পারে। যেরকমটি 2024-এ 5 আগস্টের আগ পর্যন্ত বোঝা যায়নি যে দীর্ঘ 15 বছরের একেবারে যার ভয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কথা বলতে পারতেন না, এই মানুষটি এইভাবে করে বাংলাদেশের মানুষকে ফেলে প্রতিবেশী দেশ আমাদের ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন। সুতরাং সময় বলবে আগামীতে কি হবে। আজ যে অবাস্তব কাল তা বাস্তব, সেটা বাংলাদেশের মানুষই দেখিয়েছে। বাংলাদেশের মানুষই দেখিয়েছে এবং অবশ্যই বাংলাদেশের মানুষ কিন্তু দেখো, এটাও কিন্তু সত্য, একটা নীরব যুদ্ধ চলছে। এই আওয়ামী লীগের, নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার পক্ষে যাবে। তুমি জানো যে প্রকাশ্যে সবাই বলছে আওয়ামী লীগ গণহত্যাকারী, নির্বাচনে থাকার অধিকার নেই, কিন্তু পর্দার আড়ালে চলছে অন্যরকম হিসেব নিকেশ। কারণ প্রতিটা দল তারা নিশ্চিতভাবে জানে নিজেদের নিজস্ব ভোট তো রয়েছেই, কিন্তু আওয়ামী লীগের 5% ভোটও যদি তাদের দিকে টেনে আনা যায় তবেই কিন্তু অনেকটা রিলিফ পাবে, অনেকটা জয়ের ক্ষেত্রে অনেক আসন। কিন্তু 5% ভোট কিন্তু কম নয় পরমাশিস। এই 5% ভোটও যদি বুঝিয়ে শুনিয়ে বা আওয়ামী লীগকে যারা হয়তো একেবারে অন্ধ ভোটার নন, যারা আওয়ামী লীগের উন্নয়ন দেখে একটা ভদ্র আওয়ামী লীগকে দেখে ভোট দিতেন, আমি বললাম সেই ভোটটাও সবশেষ 2008-এর নিরিখে। 8-এর পর তো আর সাধারণ মানুষ ভোট দেননি। সুতরাং 2008-এ যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে যদি 5% ভোটারকেও এই রাজনৈতিক দলগুলো তাদের দিকে টেনে আনতে পারেন, তাহলে কি হতে পারে? সেই ভোটটা ধর্মনিরপেক্ষ ভোট হবে, আমার বিশ্বাস সেই ভোটটা ধর্মনিরপেক্ষ ভোট হবে। ন্যাচারালি বাংলাদেশের মানুষ সার্বভৌমত্ব রাষ্ট্র, বাংলাদেশে আমি বিশ্বাস করি ধর্মনিরপেক্ষ চিন্তাশীল ব্যক্তিত্বরা রয়েছেন, গ্রাসরুট লেভেল থেকে একেবারে টপ লেভেল পর্যন্ত শুদ্ধ মানসিকতার, শুদ্ধ চিন্তার, মননশীল মানুষরা রয়েছেন, যারা গোটা বিশ্বের নাগরিকের পরিচয়ে বাঁচতে চান। বাংলাদেশ অনেকটাই আধুনিক হয়ে উঠেছে শিক্ষায়, টেকনোলজিতে, সব দিক থেকে। সেটা সেই জায়গা থেকে যারা সব দিক থেকে বিশ্ব মঞ্চে যাওয়ার উত্তরাধিকারী হয় বা প্রস্তুত হয়, নিজেদের প্রস্তুত করে, তাদের মানসিকতারও পরিবর্তন হয়। সেই কারণে মানে কিছুটা ভোট ধর্মনিরপেক্ষ ভোট, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তাদের পক্ষেই যাবে, এটা বলে আমার বিশ্বাস। এবার একটু আমরা যদি রাজনৈতিক দলগুলোর হিসেব নিকেশ আমরা একটু বিশ্লেষণ করি একেবারে ধরে ধরে। বিএনপির কৌশল কি? বিএনপির কৌশল হচ্ছে নিরাপদ আশ্রয়ের বার্তা। বিএনপি বলছে আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি, তার সমর্থকদেরও নতুন পথ বেছে নেওয়া উচিত। অর্থাৎ আওয়ামী লীগ ফ্যাসিবাদ, তোমরা এতদিন আওয়ামী লীগকে ভোট দিয়েছো, এখন ফ্যাসিবাদের বাইরে তোমরা আমাদেরকে ভোট দাও, আমরা আওয়ামী লীগ থেকে অনেক ভালো। এবং তারেক রহমানের যে স্লোগান যে আই হ্যাভ এ প্ল্যান, সেই আই হ্যাভ এ প্ল্যানের অংশীদার হও। দেখো, বাংলাদেশের মানুষ সবটাই সবকিছু জানে। তারেক রহমানের বক্তব্য নতুন করে বলার আগে বাংলাদেশের মানুষ যা করার ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার বলে আখ্যায়িত করে গণবিক্ষোভ হয়েছে, একটা সরকার উৎখাত হয়েছে। নতুন করে বলার কিছু নেই। নির্বাচনের আগে রাজনৈতিক এজেন্ডা বিভিন্ন দল নতুন করে বলবে যে তারেক রহমান সাহেব এখন নতুন করে বলবে যে ফ্যাসিবাদ ছিল আওয়ামী লীগ, এটা বাংলাদেশের মানুষ জানে, এটা নতুন করে বলার আর কিছু নেই। ওনারা রাজনৈতিক এজেন্ডা থেকে যেটা উনি যে বক্তব্যটা ওনার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে বাংলাদেশের নির্বাচনের আগে, যে আই হ্যাভ এ প্ল্যান, মার্টিন লুথার কিং কে অধিকারের প্রশ্নে, মানে যাকে কিংম্যান হিসেবে দেখা হয়, তাকে আদর্শ করে তিনি যে প্রস্তাবটা দিয়েছিলেন সেদিনকে সংবর্ধনার অনুষ্ঠানে, সেই বার্তাটাই বাংলাদেশের মানুষকে হৃদয়টা অনেকটা টেনেছে বা মন কেড়েছে, এবং গোটা বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যমও বিষয়টাকে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করেছে। তো সেই ছাপটা থাকবে। নির্বাচনী এজেন্ডায় বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের কাছে ভোট চাওয়ার ক্ষেত্রে নানান প্রতিশ্রুতি দেবে, নানান বক্তব্য তুলে দেবে, এটা স্বাভাবিক। কিন্তু কোনটাতে চিড়ে ভিজবে সেটা 12ই ফেব্রুয়ারি বোঝা যাবে। এবার জামায়াত ইসলামী কিভাবে চিড়ে ভেজানোর চেষ্টা করছে দেখো। জামায়াত এক ধাপ এগিয়ে, তাদের প্রকাশ্যেই ঘোষণা আওয়ামী লীগ থেকে এলে দায় দায়িত্ব আমরাই নেব। থানায় যাওয়া, বিক্ষোভ করা, সংখ্যালঘু প্রার্থী দেওয়া, শত্রুর ভোট ম্যানেজ করাই এখন কিন্তু জামায়াত ইসলামের বড় পুঁজি। কারণ জামায়াত ইসলামে যে কটা রাজনৈতিক স্টেক হোল্ডার ছিল 2024-এ 5 আগস্ট, জামায়াত ইসলামী তাদের মধ্যে অন্যতম। আর সে কারণেই আওয়ামী লীগ তাদের প্রধানতম শত্রু বলে মনে করা হয়, এবং শত্রুর ভোটাররাই এখন তাদের লক্ষ্য। ওই যে বললাম যে 5% ভোটও যদি বুঝিয়ে শুনিয়ে নিজেদের পক্ষে আনা যায়, তবেই কিন্তু ভোটের বাক্সে দারুণ একটা হাতে গরম পাতে গরম
প্রভাব পড়বে, মানে ইতিবাচক প্রভাব পড়বে? না, আওয়ামী লীগের ভোট পেতে গেলে তো একটা আস্থার বার্তা দিতেই হবে, সেটা জামায়াত ইসলাম দিচ্ছে। এখন আস্থার বার্তা পেয়ে ভোট পাবে, কিন্তু ভোট রাজার আসনে বসে যাওয়ার পর কতটা আস্থা বজায় থাকবে এটাও তো বাংলাদেশ মানুষ চিন্তা করবে। তো আস্থার বার্তা তো তাদের এখন দেওয়ারই দরকার, নাহলে তারা জায়গাটা ফিরে পাবে কি করে। তো সবাই এই কৌশলটা নেবে, এটা ভোট চাওয়ার একটা স্ট্র্যাটেজিক্যালি সিদ্ধান্ত, কে কিভাবে নেবে এক একজন এক একভাবে নিচ্ছে, তো সেটা নির্বাচনই বুঝে যাবে। তো আমি একটা মনে করি, আমার নিজস্ব ধারণা, এটা আমার ব্যক্তিগত অভিমত, ভোটের দৌড়ে মসনদে বসার দৌড়ে আমার মনে হচ্ছে কোথাও যেন বিএনপি একটা সহজ জায়গায় রয়েছে। যদিও মানে সহজ বললে সহজ হয় না, কিন্তু কোথাও যেন একটা প্রশস্ত পথ, একটা আভাস, ইঙ্গিত আশা করা যাচ্ছে। না, সেটা তো এখন আমরা মানে বিশ্লেষণের মধ্যে তুমি হয়তো বলতেই পারো যে এই আওয়ামী লীগের ভোট ম্যানেজ করা কিংবা তাদের যা এই মুহূর্তে জনসমর্থন বা তাদের যে মিডিয়া হাইপ, একেবারে সদ্য পদ প্রাপ্তি হয়েছে তারেক রহমানের, প্রয়াত বেগম খালেদা জিয়ার চেয়ারপারসন পদে উনি গতকাল রাতেই আসীন হয়েছেন, এবং তারপর থেকে বিভিন্ন রকম ভাবে আমরা যতদূর জানি যে আজকেই বাংলাদেশের প্রথম সারির সমস্ত গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মী, সম্পাদক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজকে তারেক রহমান তার বনানীর কার্যালয়ে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকেও বেশ কিছু ইতিবাচক কথা পারস্পরিকভাবে শুনে এসেছে। ঠিক আছে, সেগুলো তো স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে এই রাজনৈতিক দলটির দিকে হয়তো একটি পজিটিভ ভাইব উঠেছে, সেটি অবশ্যই হতেই পারে, কারণ বাংলাদেশের মানুষ নির্ধারণ করবেন যে কাদের পক্ষে তারা ভোট দেবেন এবং কারা আগামী 5 বছর কাদের জন্য এই মসনদ তারা বাংলাদেশের সাধারণ ভোটাররা ছেড়ে দেবেন। এবার আসি এনসিপির কথায়। দেখো, গণ অভ্যুত্থানের মুখ ছিল এই এনসিপি, আজকের এনসিপি, যারা ছাত্র জনতা যাদের পক্ষ থেকে কোটা বিরোধী আন্দোলন এবং তারপর এক দফা এক দাবি আন্দোলন আমরা দেখেছি, সেই গণ অভ্যুত্থানের সেই কারণেই আওয়ামী লীগ সমর্থকদের ক্ষোভও এই দলটির প্রতি সবচেয়ে বেশি। এনসিপি বলছে মামলা তুলে নিয়ে ভোট কেনা মানেই জুলাই গণহত্যাকে বৈধতা দেয়া। নৈতিক অবস্থানে তারা শক্ত, কিন্তু প্রশ্ন থেকে যায়, নির্বাচনে নৈতিকতা কি সবসময় জিতে যায়, নাকি নৈতিকতা নিয়ে সবসময় ভোট প্রার্থীরা ভোটারদের কাছে যান? নৈতিকতা অনেক ক্ষেত্রে আপোষ করতে হয়, এক্ষেত্রে তারা নৈতিকতাকে আপোষ করে আওয়ামী লীগের ভোটারদের কাছে যাবে কিনা, বা তারা কিভাবে কৌশল নির্ধারণ করছে বলে তুমি মনে করছো? দেখো, আদর্শ দিক থেকে এনসিপির বক্তব্য সম্পূর্ণ সমর্থনযোগ্য, কিন্তু আন্দোলনটা তো শুধু এনসিপি করেনি, আন্দোলনটা তো সকলে মিলে করেছে। তো সেই জায়গা থেকে এখন নির্বাচনের বাজারে, নির্বাচনে ভোট চাওয়ার ক্ষেত্রে বারবারই যে কথাটা আমি বলছি, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা তো ভোটারদের কাছে তুলে ধরবে, বক্তব্য তুলে ধরবে। এনসিপির বক্তব্য তুলে ধরবে, এটা তো স্বাভাবিক, কিন্তু দেখতে হবে এনসিপির একটা গণ আন্দোলনকে সংগঠিত করার প্রথম সারিতে ছিল, সেই আবেগটাকে কাজে লাগিয়ে সবাই তাদের পাশে দাঁড়িয়েছিল, গণবিক্টরটা হয়েছে। কিন্তু ভোটের বাজারে সেই আবেগ তো এখন স্ক্যাটার্ড হয়ে গেছে, ভেঙে গেছে, সবাই আলাদা আলাদা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচনে স্ট্র্যাটেজিক্যালি এনসিপি কতটা ভোট আদায় করে নিতে পারবে, সেখানে কিন্তু একটা সংশয়ের জায়গা থাকে। যারা এনসিপি কে ভোট দেবে তারা কিন্তু শুধু আবেগটাতেই ভোট দেবে, বাস্তবতায় দেবে না, এটা একদম পরিষ্কার। আবেগ কিন্তু সারাক্ষণের জন্য নয়, অবশ্যই আবেগের দরকার আছে, আবেগ ছিল বলেই গণবিক্ষোভটা হয়েছে, কিন্তু সে আবেগের পিছনে কিন্তু একটা রাগ, ক্ষোভ ছিল। কিন্তু নির্বাচনের বাস্তবতায় কিন্তু সকলে যে একত্রিত ব্যাপারটা, সেটা তো ভেঙে গেছে। নির্বাচনী বাস্তবতায় এনসিপি কিছু ভোট পাবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু ব্যাপক হারে পাবে কিনা সেটা কিন্তু হাজারো প্রশ্নের মুখ। তুমি জানো পরমাশিস, যে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভোটারদের একটি বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিতেন, এমনটি বিভিন্ন জরিপে উঠে এসেছে। এই পুরনো এই মিথটাও কিন্তু ভাঙতে শুরু করেছে। এক সময় বলা হতো হিন্দু ভোট মানেই আওয়ামী লীগের, আজ সেই সমীকরণ কিছুটা হলেও ভাঙছে। বিএনপি ও জামাত দুদলই হিন্দু প্রার্থী দিয়েছেন, কারণ তারা রাজনৈতিকভাবে এটা তারা বুঝে গিয়েছেন যে নৌকা নেই তার মানে যে ভোটটাও নেই তা নয়, নৌকা নেই মানে ভোটটা কিন্তু আছে। তুমি যেটা বলছিলে যে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের আস্থার নৌকোতে দাঁড়াতে হবে। আস্থার নৌকো বোঝো? নৌকো নেই মানে তো সেটা তাদের দলের প্রতীকী নৌকো। হিন্দু ভোটার একটা আস্থার প্ল্যাটফর্মে অবশ্যই দাঁড়াবে। সেই আস্থাটা কি? যেসব রাজনৈতিক দল রয়েছে। আমি আস্থার নৌকো বললাম, বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, তাহলে হিন্দু ধর্মের লোকেরা কোথায় গিয়ে দাঁড়াবে? আস্থার নৌকোতে দাঁড়াবে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ নেই তো কি হয়েছে, ভোট বিএনপি পেতে পারে, জামাত পেতে পারে, যে কেউই পেতে পারে, এটা নিয়ে কোনো আর হিন্দু মানুষরা তো তারাও তো বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটা ফলো করেছেন, দেখেছেন। হিন্দুরা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে, ভারতীয় মিডিয়া বলছে, আমরা বলছি, সমালোচনা হচ্ছে, দিল্লি বার্তা দিচ্ছে, সবই ঠিক আছে। ইন্ডিয়াতেও হচ্ছে,
সেখানেও বিদ্বেষ তৈরি হচ্ছে। সেগুলো যারা সরকারে থাকবে তাদের দায় বা দায়িত্ব সেটা দেখার। তো বাংলাদেশের মানুষের, হিন্দু মানুষরা তো তাদের প্রতি আস্থা রাখবেন ভোট বাক্সে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আওয়ামী লীগের এই ভোট কি সত্যি একজোট হবে? সবচেয়ে বড় অনিশ্চয়তা কিন্তু এখানেই। কোন কেন্দ্রীয় নির্দেশ এখনো আসেনি, যদিও শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা এই ভোট বয়কট করবে। আমার মনে হয় না এর বাস্তবতা আছে। ভোট বয়কট করলে পরিস্থিতিটা আরো খারাপের দিকে যাবে। যারা ভোট বয়কট করবেন তাদের তো শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে হবে। নেতা নেই, আমি কার জন্য কথা বলবো? আমাকে তো বাঁচতে হবে, ঘর সংসার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে। তারাও তখন একটা আস্থা রাখবে কারোর প্রতি। পরমাশিস, তোমাকে যে প্রশ্নটি করেছিলাম যে এই যে 48% ভোট ছিল 2001-এ, যেটা অংশগ্রহণমূলক নির্বাচনে, এই 48% ভোটাররা এই 2001 থেকে 2024-এ গিয়ে আওয়ামী লীগের যে সামগ্রিক কর্মকাণ্ড দেখে তুমি শুধু এটা বলবার চেষ্টা করো, তোমার কি মূল্যায়ন, মানে আদৌ কি এই ভোটারদের সংখ্যা বেড়েছে না 48 থেকে কমেছে? বা যদি কমেও থাকে কেন কমতে পারে, যদি বেড়েও থাকে কেন বাড়তে পারে? যদি একটু ব্যাখ্যা করো। প্রিয় দর্শক, আমি ব্যাখ্যাটি শুনবো। 91 থেকে 2008 পর্যন্ত অংশগ্রহণমূলক ইলেকশনে 48% ভোটে গিয়ে 2008-এ আওয়ামী লীগ থেমেছে। 2008 থেকে 2024 পর্যন্ত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে স্বচ্ছতা ছিল না বাংলাদেশের মানুষের বক্তব্য অনুযায়ী। আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী যদি বলি, 99% তারা ভোট পেয়েছে। 99% 2024-এর সরকারের শেষ পর্যন্ত। তাহলে তো 1% ভোট বাকি রইল। 99% যদি ভোট পেয়ে থাকে, বাংলাদেশের মানুষ বলছে স্বৈরাচারী শাসন, ভোটের নামে প্রহসন হয়েছে। তো কোনটা সত্যি? উৎখাত কেন হলো, নিষিদ্ধ হলো? আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের নির্বাচনে আমার ধারণা 70 থেকে 75% ভোট পড়বে। 2008-এর অংশগ্রহণমূলক ইলেকশন যদি 48% ভোট পায় আওয়ামী লীগ পরিসংখ্যান অনুযায়ী, তাহলে 52% ভোট থাকছে। সঠিক ভোট যদি 2024 পর্যন্ত হয়ে থাকে তাদের বক্তব্য অনুযায়ী, তাহলে তো 99%, 90% ভোটের পাওয়ার কথা। তাহলে গণবিক্ষোভটা হলো কেন? গণবিক্ষোভ তো আর 52% মানুষ করেনি। 2008-এর কথাই বলি, তাহলে তোদের অনেক সমর্থন থাকার কথা ছিল। তাহলে পরিবেশটা তৈরি হলো কেন? কেন ব্যাপারটাকে রেজিস্ট করা গেল না? বন্দুকের নল দিয়ে নয়, সমর্থক দিয়ে রেজিস্ট করা কেন গেল? তারা কোথায় ছিল? পার্টির তলায় লুকিয়ে ছিল? যে কোনো রাজনৈতিক বিষয় মোকাবিলা হয় নির্বাচনের আগে যাওয়া পর্যন্ত জনসাধারণকে দিয়ে। আমার যদি সমর্থক থাকে, তাহলে তার মাঠা ময়দানে তারা নামলো না কেন? কিসের ভয়? আমার তো অনেক সমর্থক আছে। না, তুমি মনে করছো যে 2008-এ অংশগ্রহণমূলক নির্বাচনের পর 2008 থেকে 2026-এ গিয়ে আওয়ামী লীগের ভোট কমেছে? কত শতাংশ কমতে পারে? খুব যদি পরিসংখ্যান বলি 15% কমবে। তুমি বলছো যে 15% কমেছে, মানে তার এবং কেন কমলো? কেন কমলো তোমাকে একটা বলি। বিষয়টা হচ্ছে, একটা 10টা মানুষ পরপর দাঁড়িয়ে রয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। সামনে একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোলটা বেশি পরিসংখ্যান কারা করবে দেখতে পাবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অব্দি ম্যাক্সিমাম। তারপরে যারা বলবে, শুনে বলবে, দেখে বলবে। যে একদম শেষে থাকবে, আমি তো একদম পিছনে ছিলাম দাদা, আমি ঠিক খেয়াল করিনি, বুঝতে পারিনি, তো অনেকটা দূরে ছিলাম। তো সমর্থকেরও একটা স্ট্র্যাটেজিক্যালি লেভেল হয়, কে কোন শ্রেণীর সমর্থক। 90% সমর্থক, 80% সমর্থক, 70% সমর্থক। যে একদম পিছনের দিকে থাকে তারা শুনে করে, দেখে করে, জেনে করে, দেখতে পায় না, তারা কিন্তু পাল্টি খেয়ে যায়। বেশ, সেই শতাংশটা অবশ্যই 15% হবেই। এটা 15% নির্বাচনের স্ট্র্যাটেজিক্যালি বলা হয়। 15% কমেছে তুমি বলতে যাচ্ছ আওয়ামী লীগের ভোট? 48 থেকে কমে 15%, তার মানে 33% মতো ভোট আওয়ামী লীগ এখন রয়েছে, তাই তো? তুমি বলতে চাইছো মূল লড়াইটা হয়, ভোটে জেতা হারার মূল লড়াইটা হয় 8 থেকে 10%-র মধ্যে। 10%। একদমই তাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক, প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস খোসরায়। প্রিয় দর্শক, এই ভিডিওর কোন মন্তব্যের কোন অংশের সঙ্গে আপনি সহমত, কিংবা গোটা ভিডিওর মন্তব্যগুলোর সঙ্গেই আপনি ভিন্ন মত পোষণ করতেই পারেন। আপনার মূল্যবান মন্তব্য আপনি মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি নিজেদের মাঝে শেয়ার করতে পারেন। আর আজকে এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের প্রতিদিনকার এই ভিডিও আমরা প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করি, দেখার আমন্ত্রণ রইল। পরমাশিস, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তবে তোমার সঙ্গে আমি, আমার বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। তুমি বলছো 33% আওয়ামী লীগের ভোট রয়েছে, কিন্তু আমি, আমার বিশ্লেষণ আওয়ামী লীগের ভোট হয়তো কমে গিয়ে
15 থেকে 20% মতো ভোট কমে গিয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সেটি অবশ্যই না, সেটা কিন্তু আমি বলছি 48% ভোটের উপরে নির্ভর করে। একদমই ঠিক, ঠিক। তুমি সেই তোমার বিশ্লেষণ পরিসংখ্যান থেকে হয়তো এখন ভোট অনেকটা কমতেই পারে। একদম সেই ভোটটা মানে আসলে সেই রকম ভোট কমে যাওয়া বা বেড়ে যাওয়ার এক্ষুনি কোনো পরিসংখ্যানগত কোনো নির্বাচন হয়নি। নির্বাচনে যদি দাঁড়াতো সমস্ত রাজনৈতিক দল, তখন হয়তো বোঝা যেত। সবই একটি প্রেডিকশন, সবই একটা অনুমান নির্ভর ঘটনার পরিপ্রেক্ষিতে। আমিও যে আমার যে তথ্য আমি দিচ্ছি বা পরিসংখ্যান, সেটিও বিভিন্ন স্ট্যাটিস্টিক পরিসংখ্যানের উপর, অনুমানের উপর ভিত্তি করে একটা প্রেডিকশন। হাসিনার দল মাঠে নেই, কিন্তু হাসিনার ভোট কম হলেও এখনো মাঠে রয়েছে। এই ভোট 48% থেকে কমে হয়তো আমাদের হিসেব প্রথম কলকাতার মূল্যায়ন 15 থেকে 18 কিংবা সবচেয়ে বেশি হলেও 20% মধ্যে রয়েছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই এত কম সংখ্যক ভোটও রাজনৈতিক হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। আর এই ভোটই ঠিক করবে কে জিতবে আর কে শুধু ইতিহাস হয়ে থাকবে। আমাদের নজর থাকবে বাংলাদেশে আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। আপনারা আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।